প্রধান উপদেষ্টার প্রেস প্রেস সচিব। সেক্রেটারি। উনি বলেছিলেন একটা টক শোতে, আমি নাকি লেখাপড়াই করি নাই। প্রেস সচিবের যে পোস্ট সেটাকে দুর্গন্ধ করে দিয়ে গেছে। এই পোস্টে মানুষ থাকলে তাকে নিয়ে এখন কোয়েশ্চেন করছে। প্রেস সচিব মানে খারাপ কিছু। আমি আপনার ছোটবেলার কথা একটু জানতে চাই। আপনি কোথায় মানুষ হয়েছেন ছোটবেলা? দেখেন, আমি ছোটবেলার কথা বললে আমি বলবো আমি একটা যাযাবর টাইপের মানুষ ছিলাম। কারণ আমার আব্বা একটা সরকারি চাকরি করতেন এবং উনি ছোট চাকরি করতেন। ছোট মানে থানা লেভেলের চাকরি করতেন আরকি। উনি ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর। তো স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে উনি বিভিন্ন জায়গায় বদলি হতো ওনার। প্রতি বছরই অথবা ১-১.৫ বছর পর, পর বদলি হতো। উনার সঙ্গে, সঙ্গে আমার আব্বা, আমার আম্মা এবং আমাদের ভাই-বোনদের নিয়ে ওই বাক্স পেটরা নিয়ে আরকি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতেন। আমরাও মুভ করতাম। মানে এটা কোন, কোন জায়গায়? এটা আ খুবই আমার জানতে ইচ্ছা করে শিক্ষা আরকি। জীবন ১ম শুরু হয়েছে যখন যশোর ছিল, এখন যেটা নড়াইল। এই নড়াইলে লক্ষ্মীপাশা নামক একটা জায়গা আছে। সেই জায়গায় আমি ১ম স্কুলে ভর্তি হই ক্লাস 1 এ। ওখানে আমি 1-2 পড়ি। তারপর আব্বা ওখান থেকে বদলি হয়ে আসেন টঙ্গীতে, ঢাকার টঙ্গীতে। টঙ্গীতে আমি ক্লাস 3 পড়ি। টঙ্গীতে ১ বছর থাকার পর উনি এখান থেকে বদলি হয়ে যান বাসাইলে, টাঙ্গাইলের টাঙ্গাইলে, বাসাইল, টাঙ্গাইলে। বাসাইল। সেখানে যেয়ে আমি 4 পড়ি। 4 পড়ার পর ওইখান থেকে উনি বদলি হয়ে যান জামালপুরের মেলান্দ নামক একটা জায়গায়, মেলান্দহ। মেলান্দহ যেয়ে আমি ক্লাস 5 পড়ি এবং 5 পড়ার পর তারপর উনি বদলি হয়ে যান জামালপুরের আরেকটা উপজেলা আছে মাদারগঞ্জ, সেখানে। ওখানে যেয়ে আমি 6 পড়ি এবং 6 যখন পড়ি তখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়। যুদ্ধের সময় আমি অটো প্রমোশন পেয়ে 7 এ উঠি। 7 এ ওঠার পর উনি বদলি হয়ে চলে আসেন ময়মনসিংহের মুক্তাগাছা। মুক্তাগাছা আমাদের নিজস্ব থানা, ওখানে আমার বাড়ি আরকি। যখন মুক্তাগাছা আসলেন এখানে এসে আমি 7 এ ভর্তি হইলাম। 7, 8, 9, 10 আমি মুক্তাগাছা পড়লাম। এসএসসি কমপ্লিট করলাম এখানে। এখানে খুব পুরনো একটা স্কুল আছে। প্রায় ১৫০ বছর আগের আরকে হাই স্কুল নামে। সেই স্কুল থেকে পাশ করলাম। পাশ করে মুক্তাগাছাতেই ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। মুক্তাগাছাতে। মুক্তাগাছাতেই। সেখানে যখন ভর্তি হলাম ওই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়েছি। তারপর আমি ওখান থেকে আবার আব্বা আবার বদলি হলেন। এবার বদলি হয়ে উনি আসলেন ত্রিশালে। আমি ত্রিশালে নজরুল কলেজ থেকে এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম। তারপর আর আব্বার সঙ্গে আর ঘোরাঘুরি বন্ধ। তারপর ঢাকা তারপর তো ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলাম এসে। এরপর ঢাকায় মোটামুটি স্থিত হয়ে গেলেন তারপর আরকি। থেকে আমি ঢাকাতেই। ঢাকাতে চলে তারপর ঢাকাতেই। তো এটাও কিন্তু একটা মানে আপনার সম্পর্কে যারা অনেক কথা শোনে, আপনার কথা শোনে। কিন্তু এই ইতিহাস কি আপনি আগে বলছেন কোথাও? না, বলার তো দরকার পড়ে নাই। নিজের কথা কেন বলব? নিজের তো কথা বলা যায়। তবে হ্যাঁ, এটা এখন বলে একটু আরাম পাচ্ছি এই কারণে, কিছুদিন আগে একজন লোক মিস্টার শফিকুল আলম, ওই সাবেক প্রধান উপদেষ্টার প্রেস প্রেস সচিব। সেক্রেটারি। উনি বলেছিলেন একটা টক শোতে, আমি নাকি লেখাপড়াই করি নাই। তো যে লেখাপড়া যে একদম করি নাই তা না। আমি ছাত্র খারাপ। আমি অস্বীকার করব না। আমি ১ম এ বলেছি আমার অত মেধাবী না আমি। আমি খুবই মাঝারি মানের একজন লোক। লেখাপড়ায় বলেন খুব সব যে দিক দিয়ে। লেখাপড়া আপনি খারাপ সেটা তো মনে হলো না। কারণ আপনি ঢাকা ইউনিভার্সিটিতে সাংবাদিকতায় পড়াশোনা করছেন। একটা ভালো সাবজেক্ট। এখানে না, এখানে চান্স পাওয়ার মানুষের সংখ্যা তো খুব কম। মানে ঢাকা ইউনিভার্সিটিতে মানে সাংবাদিকতায় পড়াশোনা করেছে এটা তো খুব বেশি না, আ এখন অস উনার কাছে যদি মনে হয় যে আমি লেখাপড়া করি নাই, তাহলে আমি কি করতে পারি বলেন? তাহলে মানে আসলে উনারা এই কথাগুলো মানে কিভাবে পায়? আমি আমি এগুলি হয় কি আমি বলি আপনাকে। এগুলি মানে এক ধরনেরই আছে যে রাগের কারণে বলে। আমি আপনাকে এতই অপছন্দ করি যে আপনার সম্পর্কে যেকোনো কিছু বলার সময় আমি চিন্তা করি না। মানে অপছন্দের মাত্রাটা যদি ওই পর্যায়ে পৌঁছে, তখন কিন্তু আর রাগের মাথায় লোক অনেক গালাগালি দেয় না, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা। আসলে কি সে অমুকের বাচ্চা হওয়া সম্ভব? সম্ভব না তো। আপনি একটা প্রাণীর নাম ধরে বলে না? যে তুমি অমুক প্রাণীর বাচ্চা। বলে তো? তো এটা কি সম্ভব? সে যদি যুক্তিগ্রাহ্যভাবে বলতো তাহলে বলতে পারত? বলতে পারত না। এটা তো হয় না। কারণ ৪ পায়ে একটা প্রাণীর বাচ্চা তো ২ পায়ে হবে না। না, তাই না। না? ওটা তো হয় না ভাই। তাহলে বলে কেন? বলে এই কারণে ওই সময় তার ক্রোধের মাত্রাটা এমন একটা পর্যায়ে পৌঁছায় যে ওইটা বলে। একটা প্রবাদ আছে না? যে রেগে গেলেন তো হেরে গেলেন। হেরে গেলেন। হ্যাঁ। তো উনি রেগে যদি হেরে যেতে চায় কেউ, আমি কি করতে পারি? কিন্তু উনি আসলে উনি এইভাবে আপনার উপর মানে ক্ষেপে গেলেন কেন? ক্ষেপে গেলেন উনি হয়তো আমি তো কিছু করি না ভাই। আমি খালি প্রশ্ন করি। আমি কিন্তু তেমন কিছু করি না। আমি কেবল প্রশ্ন করি। হয়তো আমার প্রশ্নগুলি উনার কাছে উত্তর নাই। কি বলবেন? রাগারাগি করেন। আমি যে প্রশ্নগুলি করি, এই প্রশ্নের উত্তর উনি দিতে পারেন না। দিতে না পারে রেগে যান। এটা হতে পারে কিন্তু। হ্যাঁ? এটা আমি কি করব? কারণ প্রশ্ন তো আমি ছাড়তে পারব না। আমি শিখছি সাংবাদিকতা, করিও ওইটা। আর আমার কাজই তো ক্ষমতাকে প্রশ্ন করা। আমি ক্ষমতাকে প্রশ্ন করি। আমি হাসিনাকে প্রশ্ন করেছি। আমি ইউনূসকে প্রশ্ন করেছি। আমি এই যে মাত্র মানে দিনে, দিনে এখন ১ মাস হয় নাই তারেক রহমান, আমি উনাকেও প্রশ্ন করছি। করছি। আনিস ভাই আমি একটা জিনিস জানতে চাই যে তখনকার সময় যে প্রেস সচিব ছিলেন
প্রেস সচিবের নাম হলো শফিক, শফিক। এখন ডাস্টবিন শফিক। উনি যে সবসময় বলতো যে এখন সাংবাদিকদের স্বর্ণযুগ, সাংবাদিকরা এখন মন খুলে কথা বলতে পারতেছে। এই যে একটা রেটরিক উনি দাঁড়া করাতো সবসময় সব জায়গায়, মানে বারবার, এবং অনেক প্রোগ্রামে কিন্তু আমরা দেখতাম যে বিভিন্ন নেতারা এসে এই কথাটাই বলতো ঘুরে ফিরে। হ্যাঁ, তো আপনি এটার কাউন্টারে আপনি কি বলবেন? যে ওনার আসলে এই কথাগুলোর মধ্যে সত্যতা এটা তো নেই। তার কাছে হয়তো মনে হতো, কিন্তু সে যদি আবার আমাদের পজিশনে আসতো তখন বুঝতে পারতো যে আসলে কতটা কঠিন পরিস্থিতি এই 18 মাস সাংবাদিকরা পার করেছে। কথা বলতে পারতো না সাংবাদিকরা, কথা বলার জন্য সাংবাদিকরা তো জেলে গেছে, কথা বলার জন্য মব করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, প্রশ্ন করার জন্য চাকরিচ্যুত করা হয়েছে। সবই তো ইনস্ট্যান্স রয়ে গেছে। সে যদি বলে এগুলোতে মিথ্যাচার, তার কাছে অবশ্যই এগুলো এর থেকে বড় কিছু আশাও করা যায় না। সে একটা মিথ্যুক, কমপ্লিট মিথ্যুক এবং জামাতি মেন্টালিটির জার্নালিস্ট হিসেবে পরিচিত। তো সে তার আব্বা হুজুরের সার্ভিস করে গেছে, কিন্তু আসলে এই এই পোস্টটা যেটা প্রেস সচিবের যে পোস্ট, সেটাকে দুর্গন্ধ করে দিয়ে গেছে। এই পোস্টে মানুষ থাকলে তাকে নিয়ে এখন কোয়েশ্চেন করছে প্রেস সচিব মানে খারাপ কিছু, অথচ কত সম্মানিত একটা পোস্ট ছিল সেটা। সেটাকে মানে ইউনুস আসলে এমন কিছু করে গিয়েছেন যে এমন এমন জায়গাগুলো, যেমন আমি আরেকটা পোস্টের কথা বললাম, বিএসএস এর। বিএসএস হচ্ছে যে সাংবাদিকদের সম্পাদক, মানে সম্পাদকদের সম্পাদক যে হয় তাকে বিএসএস এর এমডি করা হয়, এমন একটা সম্মানিত পোস্ট। অথবা বিএসএস এ দীর্ঘদিন চাকরি করছে, পদোন্নতি পেয়ে পেয়ে সে উপরে গেল, মানে তার গুণে সেরকম লোকদেরা বিএসএস এর প্রধান ছিল, এমডি ছিল, প্রধান সম্পাদক ছিল। সেই জায়গায় একজনকে ইউনুস নিয়োগ দিলেন, যে বা ইউনুস এবং তার আসিফ নজরুল এর গং, এই ডাস্টবিন শফিক গং এরা দিয়েছে মাহবুব মোর্শেদ বলে একজনের, যে কবি, তার প্রধান পরিচয় হচ্ছে কবি। তার সাথে সাংবাদিকতার কোনো সম্পর্ক ওই হতে নাই, এবং সে সাব এডিটর পর্যায়ে একটা চাকরি করেছে, বা এর মধ্যে দুই একটা করেছে, মানে রিপোর্টিংয়ে জিন্দিগিতে করে নাই, সেরকম একটা লোককে দিয়ে দিয়েছে। এবং তখন এটার প্রতিবাদ করেছিলাম আমি, যে পদগুলোকে এভাবে মানে অবমূল্যায়ন করা ঠিক না। এখন সর্বশেষ দেখা গেল যেদিন বিএনপি ক্ষমতা থেকে হারালো, সেদিন তাকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছে, এবং তারপরে বেরোয় আসছে যে কীভাবে চুরিদারি করতো, লক্ষ লক্ষ টাকা কীভাবে চুরি করেছে। তো শুধু এটা নয়, আমি না মানে অপ্রিয় হয়ে যাবে, আরেকজন ডাস্টবিন মার্কা আরেকটা গোলামকে নিয়োগ দিয়েছে ইয়েতে, ওয়াশিংটনে, যে বাংলা ইংরেজি কিছুই জানে না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, যে মর্তুজা। তার প্রধান কাজ হচ্ছে সারাদিন বসে বসে ভিডিও বানানো। একটা দেশের প্রেস মিনিস্টার তোকে পাঠিয়েছে সেখানে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন কিভাবে করবে অন্য দেশগুলো, আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার সেগুলো কিভাবে প্রতিরোধ করবে, এগুলো দেখার জন্য সে আছে তাল মারার ক্ষেত্রে, আর সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার জন্য। তুই যখন একটা পোস্টে ভাই নিয়োগ পেয়ে যাও, তখন তো তোমার কাজটা কী হয়, তুমি তো তখন রাষ্ট্রের হয়ে যাও, তো তুমি তো তখন দলের না, তোমার দলীয় আনুগত্য তখন তো দরকার হয় না। এখন কয়দিন ধরে আগে ইউনুসের চাটাচাটি করছে, এখন বিএনপি চাটাচাটি করতেছে, অথচ তার একজন এই পোস্টে গিয়ে তার চাটাচাটি করা দরকার নাই, সে রাষ্ট্রের জন্য কি করবে সেটা হচ্ছে বড় বিষয়। এরকম অসংখ্য জায়গা আছে ইউনুস নষ্ট করে দিয়ে গেছে। বর্তমান সরকার কি তাহলে এই যে এই ধরনের মানুষকে কি আবার মানে বহাল করছে, নাকি এদের ব্যাপারে কোনো চিন্তাভাবনা আছে? কিছু কিছু জায়গায় চিন্তাভাবনা করছে, তারা পরিবর্তনও করছে। আমি মনে করি যে এটা দ্রুত করা উচিত। যেটা আমি আগেও উদাহরণ দিয়েছি, যে 111 সরকার যেটা ছিল, তারা যে সমস্ত অপকর্মগুলো করে গিয়েছিল, শেখ হাসিনা এগুলো একটা ধারাবাহিকতা নিয়ে গেছিলেন। উনি কিন্তু এক্সটেনশন অফ মঈনুদ্দিন ফখরুদ্দিন গভর্নমেন্ট ছিলেন, যেটা ডিজিএফআই যে ক্ষমতাশালী হয়ে গেল, গোয়েন্দারা ক্ষমতাশালী, যাকে যা ইচ্ছা করা যেত তুলে নিত, এগুলো কিন্তু শেখ হাসিনার আমলের না, এগুলো কিন্তু তার আগের আমলের। শেখ হাসিনা এগুলো জাস্ট কন্টিনিউ করেছেন, তার পরিণতি শেখ হাসিনা ভোগ করেছেন। এখন ইউনুস যে একটা ডাস্টবিন সরকার করেছে, অথর্ব অযোগ্য লোকদের সমাবেশ করেছে, সেটা ধারাবাহিক যদি এই সরকার করে থাকে, বিশেষ করে আইন আদালতে যেটা চলছে, মানুষ যে নির্বিচারে মানুষকে জেলে দিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক বিশ্বাসের জন্য নির্গৃহীত হচ্ছে, এগুলো যদি সরকার দৃষ্টি না দেয়, তাহলে এই সরকারেরও জনপ্রিয়তা হারাবে খুব শিগগির। এবং মানুষ যে আকাশচুম্বী একটা স্বপ্ন দেখেছিল যে ঠিক আছে এই ডাস্টবিন ইউনুস চলে যাচ্ছে, এই বিশ্ব বেহায়া থেকে আমরা একটু রক্ষা পাই, তাহলে আমরা সেই ক্ষেত্রে কাকে দেবো, আমরা একটা মৌলবাদী রাষ্ট্র করব না একটা প্রগ্রেসিভ রাষ্ট্র করব? সবাই চিন্তা ছিল যে একটা প্রগ্রেসিভ রাষ্ট্র করব। সেই অর্থে আওয়ামী লীগ সমর্থকরা পর্যন্ত সবাই উঠে পড়ে লেগে ভোট দিয়েছে এবং আল্লাহ আল্লাহ করেছে। আমি জেলে ছিলাম,
জেলে মনে হয় একটা মানুষ পাবেন না যে চিন্তা করেছে যে জামাত ক্ষমতায় আসুক। সবাই আল্লাহ আল্লাহ করছে কেন, যে ইউনূস চলে যাক আর বিএনপি ক্ষমতায় আসুক। কী কারণে? কারণ এখানে কিছু একটা চেঞ্জ দেখবে তারা, যে দিনের পর দিন মামলাতে যারা জড়িত হয়ে আছে, বিনা বিচারে ওখানে জেল খাটতেছে, তাদের তারা জামিন পায়। আসিফ নজরুল সেই জামিনের বিরোধিতা করে, আবার এই জামিন পাওয়ার পরে আরেকটা ভুয়া মামলা দিয়ে দেওয়া হয়, অজ্ঞাতনামা মামলায় দিয়ে দেওয়া হয়। এই যে একটা সংস্কৃতি, এই যে একটা মানে আন্ডার টেবিল ডিল, একটা ইয়ে প্রশাসন প্লাস আইন আদালত পুলিশ এক ধরনের গড়ে উঠে, জেল কর্তৃপক্ষ গড়ে উঠেছে, সেই চক্র থেকে তারা বেরোতে কিন্তু পারে। এখন কি এটা